ছাতাই হাই স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, সকলকে ভালো থাকতে হবে এবং ভালো থাকার জন্য এই লকডাউনের যে নিয়মকানুন এবং স্বাস্থ্য যে বিধান রয়েছে সেগুলোকে যথাযথভাবে আমাদের মেনে চলতে হবে এবং শুধু নিজে মানলে হবে না, বাড়ির প্রত্যেকটা সদস্য অর্থাৎ ছোট বড় সবাইকে বোঝাতে হবে। তারা যত কঠোরভাবে এই নিয়মটা মানবে তত তাড়াতাড়ি আমরা আবার আগের জীবনের ছন্দে ফিরে আসতে পারব এবং তখন ক্লাসরুমে আবার দেখা হবে। সেই জন্য আমাদের খুব কঠোরভাবে লকডাউন এবং স্বাস্থ্যবিধান মেনে চলতে হবে। যাই হোক, করোনা ভাইরাসকে হারিয়ে আমরা যাতে তাড়াতাড়ি আবার ক্লাসরুমে দেখা হয় বা আসতে পারি তাড়াতাড়ি, সেই জন্য আমরা সব নিয়মকানুন পালন করব। তার জন্য আমরা তো পড়াশোনা বন্ধ রাখতে পারি না, সেই জন্য আমরা এভাবে এখন পড়াশোনা চালিয়ে যাব। আজকের যে অধ্যায়টা আমি পড়াবো খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, আঞ্চলিক ভূগোলের সম্পদ। সম্পদ কথাটি বলার সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে সম্পদ মানে বিষয়, সম্পত্তি, বাড়ি, টাকা পয়সা, সোনা দানা, ধন দৌলত প্রভৃতি। কিন্তু অর্থনৈতিক ভূগোলে সম্পদ তাকে বলে না। সম্পদ কোনো বস্তু বা পদার্থ নয়, কোনো বস্তু বা পদার্থের মধ্যে যে কার্যকরী শক্তি থাকে, সেই শক্তি যখন মানুষের অভাব পূরণ করে, চাহিদা মেটায়, তখন তাকে আমরা বলি সম্পদ। এই সম্পদ নিয়ে নানান অর্থনীতিবিদ নানান ধরনের সংজ্ঞা দিয়েছে, কিন্তু সমস্ত সংজ্ঞাগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সংজ্ঞা এবং সার্বজনগ্রাহ্য সংজ্ঞা দিয়েছিলেন অধ্যাপক জিমারম্যান। 1951 সালে অধ্যাপক জিমারম্যান 1951 সালে তার বিখ্যাত গ্রন্থ দ্য ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গ্রন্থে একটা সংজ্ঞা দিয়েছে। সেখানে বলেছিলেন দ্য রিসোর্স অ্যান্ড এনভায়রনমেন্ট রিএন্ডার পসিবল রিসোর্স আর ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট রিএন্ডার পসিবল ফ্যাসিলিটি দোজ স্যাটিসফ্যাকশন অফ হিউম্যান ওয়ে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন কোন বস্তু বা পদার্থকে সম্পদ বলবো না, কোন বস্তু বা পদার্থের মধ্যে যে কার্যকরী শক্তি নিহিত থাকে, যা মানুষের চাহিদা মেটায়, অভাব পূরণ করে, তাহাকেই সম্পদ বলবো। যেমন এক টুকরো কয়লাকে আমরা সম্পদ বলবো না যতক্ষণ না তা পুড়িয়ে তা থেকে তাপ শক্তি পাওয়া যায় বা নির্গত হয়। তাহলে আমরা এই সম্পদের এই সংজ্ঞাটা বিশ্লেষণ করলে সম্পদের বৈশিষ্ট্য আমরা পাবো। সম্পদের বৈশিষ্ট্য কি? তাহলে দেখা যাক সম্পদের এই সংজ্ঞাটাকে যদি আমরা বিশ্লেষণ করি। প্রথমেই আমরা 1 নম্বরই বলেছি কি না, বস্তু বা পদার্থের কার্যকারী শক্তি নিহিত থাকে, তাই তো? তাহলে কার্যকারিতা। এক নম্বর হচ্ছে কার্যকারিতা। দ্বিতীয়ত আমরা এই সংজ্ঞা থেকে আবার পাই কি না, অভাব মোচনের ক্ষমতা। অভাব মোচনের ক্ষমতা। তৃতীয়ত কি পেতে পারি না, গ্রহণযোগ্যতা। তাহলে কোন বস্তু বা পদার্থকে সম্পদ বলছি না, তাহলে তার কার্যকারিতা হলো মানুষের অভাব মোচন করে, অভাব মোচনের ক্ষমতা, গ্রহণযোগ্যতা, আর কি তার চাহিদা মেটায়, মানুষের চাহিদা মেটায়। তাহলে 4 নম্বর হবে চাহিদা।
আবার তো এই চারটে আমরা পেলাম। পরবর্তীকালে মানুষ যখন সম্পদকে যথেচ্ছভাবে ব্যবহার করছে তখন পরিবেশের উপর তার একটা খারাপ প্রভাব পড়ছে। সেই জন্য সম্পদের সংজ্ঞা নিয়ে আবার নতুন করে চিন্তা ভাবনা শুরু হয়। ফলে দেখা যায় 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে যখন বসুন্ধরা সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে সম্পদের নতুন করে একটা সংজ্ঞার কথা বলা হয়। সেখানে বলা হয় যে কোনো প্রাকৃতিক বস্তু মানুষের তার কার্যকারিতা নির্গমনের মাধ্যমে মানুষের চাহিদা পূরণ করার সঙ্গে সঙ্গে যেন সামাজিক অর্থাৎ জীবমণ্ডলের সংরক্ষণকে সুনিশ্চিত করে, তাহলে তাকে সম্পদ বলবো। জীবমণ্ডলের সংরক্ষণ মানে ধরো আমি কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করছি, কিন্তু ধোঁয়া, সেই ধোঁয়াটা তো বায়ুমণ্ডলকে দূষিত করছে, যা সমাজ বা পৃথিবীর পক্ষে ক্ষতিকর। সেই জন্য সেই ধোঁয়াটাকে যথাযথভাবে বা বৈজ্ঞানিক পদ্ধতিতে হয় দূষিত পদার্থগুলোকে পুড়িয়ে ফেলতে হবে বা মহাকাশে ঊর্ধ্বে ছাড়তে হবে। সেই জন্য যথাযথ বলা হয়েছে সুনিশ্চিত করা, সংরক্ষণকে সুনিশ্চিত করতে হবে। তাহলে এখান থেকে আরেকটা আমরা বৈশিষ্ট্য পেতে পারি, কি না, গতিশীলতা। তাহলে এই পাঁচটা আমরা কিন্তু সম্পদের বৈশিষ্ট্য। তাহলে এতক্ষণ আমরা সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্য। এবারে সম্পদ কিভাবে সৃষ্টি হয় আমরা সেটুকু জানব। সম্পদ মূলত সৃষ্টি হয় তিনটে পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে। তিনটে পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে সম্পদ সৃষ্টি হয়। এই সম্পদ সৃষ্টি প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতি। এই তিনটে উপাদানের পারস্পরিক ক্রিয়ায় কিন্তু সম্পদ সৃষ্টি হচ্ছে, নেচার, ম্যান আর কালচার। প্রকৃতি আদিম যুগ থেকে বা বহুকাল ধরে বিভিন্ন প্রাকৃতিক বস্তু বা সম্পদের ভান্ডার। সে গুচ্ছিত হোক, পুনর্ভব হোক, প্রবাহমান হোক ইত্যাদি সব বস্তু প্রাকৃতির মধ্যে সঞ্চিত থাকে, প্রকৃতির মধ্যে সঞ্চিত থাকে। মানুষ কি করে? মানুষ তার জ্ঞান, বুদ্ধি, প্রযুক্তিবিদ্যা ইত্যাদির দ্বারা এই প্রকৃতির বস্তুগুলোকে সম্পদে পরিণত করে। এখানে মানুষের তিনটে ভূমিকা দেখা যায়। কি না, এক নম্বর সম্পদ সৃষ্টিকারী। কি না, মানুষ তার জ্ঞান বুদ্ধি দ্বারা, তার প্রযুক্তিবিদ্যা কাজে লাগিয়ে, শ্রমকে কাজে লাগিয়ে প্রকৃতির বস্তুগুলোকে পরিবর্তন করে সম্পদে পরিণত করে। দ্বিতীয়ত কি, তাহলে মানুষ হচ্ছে সম্পদ সৃষ্টিকারী। দ্বিতীয়ত কি, মানুষ সম্পদ ভোগকারী। মানুষ যে সম্পদগুলো তৈরি করলো সেগুলোকে নিজের প্রয়োজনে
ব্যবহার করতে লাগলো। অতএব মানুষ তাহলে হচ্ছে সম্পদে ভোগকারী। তৃতীয় পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে মানুষ কি সম্পদ ধ্বংসকারী। সম্পদ ধ্বংসকারী কিভাবে না, মানুষ তার সচেতনতার অভাব, তার লোভ, তার চাহিদা, অফুরন্ত চাহিদা ইত্যাদির প্রভাবে সম্পদগুলোকে বিনষ্ট করে এবং কুসংস্কার, অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা, এর ফলে প্রচুর সম্পদ অপচয় হয়। সেই জন্য সম্পদ হচ্ছে ধ্বংসকারী দিক হিসাবে মানুষকে দেখা যায়। শেষ উপাদান সংস্কৃতি, যেটাকে আমরা বলছি কালচার। সংস্কৃতি হচ্ছে মানুষ এমন একটা কি সে জিনিস, সেটা হচ্ছে মানুষের শ্রেষ্ঠ গুণ, মানবিক গুণ। সেই মানবিক গুণের মধ্যে পড়ছে জ্ঞান, অর্থাৎ মানুষ তার জ্ঞান, বুদ্ধি, দক্ষতা ফলে, অভিজ্ঞতার ফলে, প্রযুক্তিবিদ্যার পরিবর্তন ঘটিয়ে মানুষ প্রাকৃতিক বস্তুগুলোকে নিয়ে সম্পদ উৎপাদন করে বা সম্পদ তৈরি করে। এই জ্ঞান বুদ্ধির দ্বারা মানুষ সম্পদে পরিণত করে বলেই এই জ্ঞানকে বলা হয় সম্পদের প্রকৃত জননী। জ্ঞানই হলো সম্পদের প্রকৃত জননী। তাহলে এই জ্ঞানের দ্বারা আর সংস্কৃতি যদি না থাকে, অর্থাৎ জ্ঞান বুদ্ধি প্রয়োগ না করতে পারে, তাহলে প্রাকৃতিক বস্তুগুলো প্রকৃতিতে থেকে যাবে। সেই জন্য এই সংস্কৃতির প্রয়োজন। এখানে মানুষ তার মানবিক গুণ জ্ঞানের দ্বারা সংস্কৃতি মাধ্যমে তবেই সে সম্পদে পরিণত করছে। এক্ষেত্রে মানুষকে দুটো ভাবে দেখা যায়। কি? আচ্ছা, ওটাকে আমি পরে আসছি। পরে আমি আরেকটা এখানে প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন আছে, সেটা আলোচনা করতে গিয়ে বলবো। তাহলে মানুষ তার এই সংস্কৃতির মাধ্যমে তাহলে কি করবে না, প্রাকৃতিক বস্তুগুলোকে সম্পদে পরিণত করতে আছে। এই 3টে উপাদানের পারস্পরিক ক্রিয়ায় আমরা কিন্তু সম্পদ তৈরি করছি বা সম্পদ সৃষ্টি হচ্ছে। এবারে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে 2 নম্বরে একটা প্রশ্ন আছে প্রায়, যে জ্ঞানকে কেন সম্পদের জননী বলা হয়। তাহলে জ্ঞান হলো শ্রেষ্ঠ সম্পদ বা জ্ঞানকে জ্ঞানকে কেন সম্পদের শেষ জননী বলা হয় না, একটু আগে বললাম যে মানুষের যে জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা প্রাকৃতিক বস্তুগুলোকে পরিণত করে সম্পদে। এক্ষেত্রে ম্যানকে দুটো ভাগে ভাগ করা হয়। কি? ম্যান একই স্পেলিং, ম্যান একই অর্থ, কিন্তু শুধু লেখার উপরে নির্ভর করে ম্যান জিনিসটা কি। আমরা প্রথমে দেখে নেব স্মল লেটারের ম্যান। আরেকটা ম্যান হচ্ছে ক্যাপিটাল লেটার। স্মল লেটারের ম্যান, ক্যাপিটাল লেটার, পার্থক্য কি, ডিফারেন্স কি? ম্যান স্মল লেটারে অর্থাৎ প্রাগ ঐতিহাসিক যুগে অর্থাৎ আদিম যুগের মানুষ, যখন মানুষ তার প্রকৃতির উপরে নির্ভর ছিল, তার নিজস্ব জ্ঞান বুদ্ধি দক্ষতা এগুলো ছিল না, প্রকৃতিতে বাস করত, গাছের তলায় বাস করত, বজ্র ঝড় বৃষ্টি ইত্যাদিতে ভয় পেত, ভাবতো যে দেবতা, প্রকৃতির দেবতা রুষ্ট হয়েছে, তাই এই সমস্ত হচ্ছে। যার জন্য তারা কিন্তু ম্যান অর্থাৎ প্রাগ ঐতিহাসিক, এদের মধ্যে কোনো বিদ্যা বুদ্ধি জ্ঞান তখন ছিল না, যার জন্য এরা হচ্ছে ম্যান। আর
ক্যাপিটাল লেটারের ম্যান, যেটা MAN ম্যান, এটা হচ্ছে আধুনিক শিক্ষায় শিক্ষিত সুসভ্য সমাজের মানুষ। এরা হচ্ছে ম্যান। এরা তার নিজস্ব জ্ঞান বুদ্ধি দক্ষতা প্রয়োগ করে প্রকৃতিক বস্তুগুলোকে সম্পদে পরিণত করে। সেই জন্য পৃথিবীর, আমরা এখন দেখি পৃথিবীর উন্নত দেশগুলো অর্থাৎ সমৃদ্ধশালী দেশ যারা, তারা কি তাদের জ্ঞানকে বুদ্ধিকে কাজে লাগিয়ে সম্পদ সৃষ্টি করে বেশি সম্পদ উৎপাদন করতে পারছে বলে তারা সেই সমস্ত দেশগুলো আজ বেশি সমৃদ্ধশালী। সেই কারণে এই জ্ঞানকে বলা হচ্ছে কি সম্পদের প্রকৃত জননী। তাহলে এই পর্যন্ত আমরা কি কি শিখলাম? সম্পদ কাকে বলে, এগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমি বলে দিচ্ছি এই পয়েন্টগুলো। সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্য কি, সম্পদ সৃষ্টির উপাদান, এবং 4 নম্বর জ্ঞানকে কেন সম্পদের জননী বলা হয়। এগুলো 2-3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। আর শর্ট প্রশ্ন যেগুলো বললাম, জিমারম্যানের কত সালে জিমারম্যান তার বিখ্যাত গ্রন্থটা প্রকাশ করেছিল এবং সেখানে সম্পদের সংজ্ঞা দিয়েছিলেন। বসুন্ধরা সম্মেলন কত সালে হয়েছিল এবং সেখানে সম্পদের কি পরিবর্তন করা হয়, সম্পদের সংজ্ঞাতে কি পরিবর্তন আনা হয়েছিল, এই প্রশ্নগুলো করবে। পরবর্তী ক্লাসে আমরা সম্পদের শ্রেণী বিভাগ পড়ব।